হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো আজকে আমরা সলভ করব 21শে ফেব্রুয়ারি 2024-এর যে শিফট 4-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ম্যাথ সলভ করব। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আজকের ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা একবার আগের ক্লাসগুলো একবার দেখে নেবে। ঠিক আছে, যে 2025-এ যে পরীক্ষাটা হবে তার জন্য খুবই তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাহায্য করবে, কারণ যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে গেলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাই হচ্ছে মূল মন্ত্র। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের বলে রাখি, এই যে এসএসসি জিডি পরীক্ষাতে যে গোলক, অর্ধগোলক, তারপর চোঙ, যতগুলো পরিমিতির অঙ্ক আছে, মানে পরিমিতির যে অঙ্কগুলো আছে সেগুলোর কিন্তু ফর্মুলাগুলো পুরোপুরি মুখস্থ করে নেবে, কারণ ফর্মুলা থেকেই মানে সরাসরি ফর্মুলা থেকে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, ফার্স্ট কাজ তোমাদের সেটা হবে যে ফর্মুলা মুখস্থ করা। ফর্মুলা তুমি যদি পরিমিতির মুখস্থ করে নাও, তুমি 3 থেকে 4টে কিন্তু সেখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। আর এখানে সাইন কস থিটা, ট্যান থিটার এই অঙ্কগুলো কিন্তু এখানে থাকে না। এখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যে 2D আছে, 3D আছে, সেগুলো কিন্তু তোমরা একবার মানে সেগুলোর যে ফর্মুলাগুলো আছে সেগুলো যেন তোমাদের ঠোঁটস্থ থাকে। দেখো, এখানে বলা আছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr²। এখানে যদি তোমাদের ফর্মুলা যদি মুখস্থ না থাকতো তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেন মানে উত্তরটা পারতে না। ঠিক আছে, তাই ফর্মুলা তোমরা মনে রাখবে। 3π মানে কি? পাই মানে হচ্ছে 22/7। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর মানে কি? ব্যাসার্ধ। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে দেখো, 21 সেমি ব্যাস বলা আছে। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে এখানে 21 সেমি যদি আমাদের ব্যাস হয়, তাহলে এখানে ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 21/2। তাহলে এই ব্যাসার্ধর স্কোয়ার অর্থাৎ 21/2, তার স্কোয়ার অর্থাৎ 21/2 গণিত হচ্ছে কত? 21/2। এবার এটাকে আমাদের কাটাকুটি করে সলভ করলে অ্যান্সার চলে আসবে। 7 দিয়ে কাটা দাও, 7 দিয়ে 3 7 21। তাহলে এদিকে আমাদের আর কি তলায় কিছু যাবে কি? হ্যাঁ, এদিকে কাটাকুটি যাচ্ছে। দেখো, 11 দুগুণে 22। তাহলে এদিকে হচ্ছে কত? 3 3 9। 9-এর সাথে 21 যদি গুণ করি তাহলে কত হবে? 9-এর সাথে 21 গুণ করলে কত হবে? 9 × 9, 9 দুগুণে 18, 189। তার সাথে আবার 11 গুণ করতে হবে, 11 গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার এই 189-এর সাথে 11 গুণ করলে, 11 গুণ করার নিয়ম কি? প্রথমে 9 রাখবো, তারপর 9 আর 8 অর্থাৎ আগের সংখ্যাকে যোগ করব। 17 হাতে থাকলো 1, 8 একে 9 আর 1 10 0 2, 2079। সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1039.5, যেটা আমাদের অপশান 3-তে আছে। ঠিক আছে, অপশান 3-তে আছে। কিংবা তুমি দুটো এই সংখ্যা ভাগ করলেই হবে। দেখো, 20 আছে, 2 দিয়ে ভাগ করলে 10 হবে। দেখো, এই প্রথম দুটো অপশানেই কিন্তু 10 আছে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন। এরপর সেকেন্ড কোশ্চেন, 4m = 5n = 20c হলে mn/c এর ভ্যালু কত হবে? তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলো তোমরা যদি বেসিকে চলে যাও তো অনেকটা টাইম লাগবে। তো এখানে এই অঙ্কগুলোর তোমাদের শর্ট ট্রিক্স জেনে রাখতেই হবে। তাহলে m এর মান কী হবে? যদি m জিজ্ঞেস করে, এইটার শর্ট ট্রিক্স হচ্ছে এরকম যে তোমাদের রিয়েল লাইফের মতো, মানে যার কাছে যেটা থাকে সেটা নিয়ে কোনোদিনই মানে সে সন্তুষ্ট থাকে না। 4-এর সঙ্গে এর সঙ্গে 4 আছে, এর 4কে কোনোদিনই পছন্দ হবে না। কাকে পছন্দ হবে? এর 5কে পছন্দ হবে, আর সি এর 20কে পছন্দ হবে। ঠিক আছে, সি এর কাছে যে 20 আছে তাকেও পছন্দ হবে, কিন্তু এর সঙ্গে যে থাকবে তাকে কোনো দিন পছন্দ হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রিক্স। যার সাথে যে থাকে তাকে তার কোনো দিনই পছন্দ হয় না। এবার এন এর ভ্যালু কী হবে? এন এর ভ্যালু হবে, এর সাথে 5 গুণ হয়ে আছে, মানে তার 5 ভালো লাগবে না। কি ভালো লাগবে? এর 4কে ভালো লাগবে, আর সি এর 20কে ভালো লাগবে। ঠিক আছে, সি এর একই রকমভাবে কি 20 আছে, তাহলে 20কে ভালো লাগবে না সি এর। এর 5কে ভালো লাগবে, আর এদিকে হচ্ছে 4কে ভালো লাগবে। এবার এখানে এটাকে একটু কাটাকুটি করে দাও। 4 দিয়ে যদি কাটা দাও, দেখো এদিকে প্রথমে এই 4 দিয়ে কাটাকুটি, এদিকে 4, এই 4 আর এই 20-র মধ্যে 4 5 20। ঠিক আছে,
আর 5 দিয়ে দেখো 5 দিয়ে কাটা যাবে 5, 4 5 20, এদিকে 5 একে 5। তাহলে এদিকে প্রথমে কত পড়ে আছে, এদিকে 5 পড়ে আছে, তারপর এদিকে 4 পড়ে আছে, আর এদিকে কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে। তাহলে MNC এর যে ভ্যালু 5:4:1, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 31টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 31টি বিজোড় সংখ্যার গড়, যদি প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় বলে তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যার গড়, প্রথমে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, প্রথম 3টা। দেখো এর গড় মানে কি, মাঝের সংখ্যাটাকে গড় হয়, কিংবা এই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে সেই দেখবে 3ই হবে। ঠিক আছে, মাঝের সংখ্যাটা সবসময় গড় হয়। বললাম 3টি বিজোড় সংখ্যার গড় প্রথম, তাহলে 3 হচ্ছে। যদি বলি 5টি বিজোড় সংখ্যার গড় 5 হবে, তাহলে এখানে 31টি বিজোড় সংখ্যার গড় কত হবে? তাহলে 31টি বিজোড় সংখ্যার গড় 31 হবে। একটি নির্দিষ্ট শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে আবার 8% বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির সামগ্রিক শতকরা হার কত? প্রথমে জনসংখ্যা ছিল ধরলাম 100, ঠিক আছে, প্রথমে 100-র 5% বৃদ্ধি পেল মানে কত হলো? 105 হলো। তারপরে দ্বিতীয় বছরে আবার 8% বৃদ্ধি পেল, তাহলে দ্বিতীয় বছরে 8% বৃদ্ধি পেল মানে কত? তাহলে এই 108/100। ঠিক আছে, এবার নিচে যেহেতু শূন্য আছে, এইখানে 5 দিয়ে আমরা কাটাকুটি করব না, ডাইরেক্ট 105-এর সাথে আমরা কী করব? 105-এর সাথে 108 দিয়ে কিন্তু গুণ করব, ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে 5×8 40, এদিকে 8×1 8, ইন্টু 0 0 0 ইন্টু হচ্ছে 105, 0 4 8 5 13, আর এদিকে হচ্ছে 1, তাহলে 1 1 3 4 0, তলায় কত? 100। তাহলে এই একটা 0 0 কেটে দাও, তাহলে এদিকে 1 ঘর আগে দশমিক চলে যাবে। নিচে যেহেতু একটা 0 আছে একের পর মানে 10, তাহলে ওপরে 1 ঘর আগে দশমিক যাবে। যদি দুটো 0 থাকতো তাহলে 2 ঘর আগে যেত। তাহলে এদিকে 113.4 হলো। এবার বলা আছে জনসংখ্যা বৃদ্ধির সামগ্রিক শতকরা হার কত হলো? প্রথমে কি ছিল? প্রথমে ছিল 100, এখন হলো 113.4। টোটাল কত বৃদ্ধি পেল? 13.4 বৃদ্ধি পেয়েছে। এবার 100 থেকে বৃদ্ধি পাওয়া মানে সেটা আমাদের পার্সেন্টেজে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তাহলে 13.4 বৃদ্ধি পেয়েছে সামগ্রিকভাবে, ঠিক আছে। সামগ্রিক শতকরা হার হচ্ছে 13.4। Z1, Z2, Z3 যথাক্রমে 150 এবং 75 দিনে একটি কাজ করতে পারে। তিনজনে একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে Z2 কিন্তু চলে যায়, ঠিক আছে। কত দিনে কাজটি শেষ হয়েছিল? তিনজন আছে, একটা হচ্ছে Z1 আছে, Z2 আর একটা হচ্ছে Z3, ঠিক আছে। Z1 কত দিনে? 100 দিনে কাজটা করে। Z2 কত দিনে? 50 দিনে। আর Z3 কত দিনে? 75 দিনে। 150, এই লসাগু কত হবে? 150 75 লসাগু কত হবে? 150 তো 100 দিয়ে যাবে না, তাহলে 300। তাহলে Z1-এর যে এফিসিয়েন্সি সেটা কি হবে? 300কে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 3, আর এদিকে 5 6 30, 6, আর এদিকে 4 75, 150 হয়। তাহলে 3 6 4 তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। যদি আগে বলে, পরে বললে তো আমরা মাইনাস করে দিতাম, আগে বললে যোগ করব, এটা মাথায় রাখবে। আগে বললে যোগ, পরে বললে মাইনাস। যে যদি বলতো পরে 15 দিন পরে Z2 চলে যায়, তাহলে 15 দিনে সে কত ইউনিট কাজ করেছে সেটা আমরা মাইনাস করে দিতাম। কিন্তু আগে বলা আছে, আগে বলা থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। যে আগে অর্থাৎ Z2 যদি 15 দিন আগে না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ হতো? তাহলে Z2 এর এফিসিয়েন্সি কত? Z2 এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 6 ইউনিট। 6 ইউনিট করে 15 দিন আগে সে যদি না যেত তাহলে কত ইউনিট বেশি কাজটা হতো? তাহলে 6 15 90 ইউনিট বেশি কাজ হতো। তাহলে আমরা কি করব? এখানে 90টাকে যোগ করে দেব। তাহলে এখানে কত হলো? 390 হলো। এবার কত দিনে কাজটি শেষ হয়েছিল? তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত? 6 4 10 13। তাহলে এখানে তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 13 ইউনিট। 13 ইউনিট করে 390 ইউনিটের কাজটা তাদের কত দিন সময় লেগেছিল? 3 13 39, অর্থাৎ 30 দিন সময় লেগেছিল, যেটা তোমাদের অপশন 3-এ আছে। এরপর কোশ্চেন 6, রুট দশমিকের পর 4টা শূন্য, তারপর 8 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো প্রথমে 81 কার বর্গ,
9 বর্গ হচ্ছে 81, এটা আমরা জানি। দশমিকের অর্থাৎ রুটের মধ্যে যদি দুটো করে যদি দুটো শূন্য থাকতো তাহলে বাইরে বেরিয়ে এসে একটা হতো, 4টা থাকলে দুটো। এই 81-র মধ্যে যেমন দুটো 9 ছিল, 9 গণিত 9, তাহলে বাইরে বেরিয়ে এসে একটা 9 হলো। 4টা শূন্য আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে দুটো শূন্য হবে, আর এদিকে দশমিক হবে, তাহলে 0.009, যেটা অপশান 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 132, লাভের শতকরা হার 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% হয় লাভের শতকরা, তাহলে 20% লাভের শতকরা মানে 20% প্রফিট বলা আছে। 20% মানে কত? পার্সেন্ট উঠে তলায় 100 হয়, অর্থাৎ 1/5 প্রফিট। প্রফিট বলা থাকলে নিচের সংখ্যাটা ক্রয় মূল্য, অর্থাৎ সিপি কত? এখানে সিপি হবে 5। আর বিক্রয় মূল্য কত? দেখো এখানে 1 টাকা লাভ, 5 টাকায় কিনে 1 টাকা লাভ, অর্থাৎ কত? তার বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 132 আছে, আর এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য পেলাম 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 132, তাহলে 1 ইউনিটের ভ্যালু 132 হলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 132 গণিত 6, 6 দুগুণে 12, 2, 3 × 18, 19, 7, 792, যেটা তোমরা অপশান 1-এ পেয়ে যাবে। যদি বার্ষিক 30% হারে ধার দেওয়া হয় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশির ওপর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, সেটা আমাদের কি বলা আছে? অর্ধবার্ষিক হিসেবে বলা আছে, ঠিক আছে। এবং 1 বছরের সরল সুদের পার্থক্য 337.5 হয়, তাহলে অর্থরাশিটির পরিমাণ কত? তাহলে এখানে যদি আমাদের এই অর্ধবার্ষিকী মানে কি বলা আছে? হাফ ইয়ারলি, ঠিক আছে, হাফ ইয়ারলি। এবার যারা চক্রবৃদ্ধি সুদ জানো না তারা কিন্তু হাফ ইয়ারলিও বুঝতে পারবে না। হাফ ইয়ারলি মানে কি? যে এখানে তাকে বছরে 2 বার সুদ দিতে হবে, ঠিক আছে। হাফ ইয়ারলি মানে অর্ধেক 6 মাস অন্তর। তাহলে এখানে হাফ ইয়ারলি যখন বলা থাকে তখন টাইম এখানে কত বলা আছে? 1 বছর বলা আছে, আর রেট কত বলা আছে? 30% বলা আছে। আর এবার হাফ ইয়ারলির কাজটা দেখো, তাকে 1 বছর অন্তর সুদ লাগতো, কিন্তু হাফ ইয়ারলি যখন বলা থাকবে তাকে 6 মাস অন্তর, অর্থাৎ 6 মাস অন্তর তাকে বছরে 2 বার সুদ লাগছে, অর্থাৎ টাইমের সাথে কি করতে হয়? 2 গুণ করতে হয়, আর রেটের সাথে 2 ভাগ করতে হয়। তাহলে টাইমটা হয়ে গেল কত? টাইমটা হয়ে গেল 2 বছর, আর রেটটা হয়ে গেল কত? রেটটা হয়ে গেল 15%। এবার এখান থেকে অঙ্ক করো, তাহলে 15% পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 20, তাহলে 3/20 হলো। এবার 20 হলো, বছরটা কত আছে? 2 বছর বলা আছে, তাহলে 20 স্কোয়ার করে দাও, অর্থাৎ 400 হলো। এবার 2 বছর এইভাবে আমরা বের করি চক্রবৃদ্ধি সুদ, তাহলে এখানে 400-র 3/20 মানে কত? এই 400-র 3/20, আমি প্রতিটা কিন্তু ভেঙে ভেঙে অঙ্কটা করছি। 20 দিয়ে কাটো, 20 × 400, অর্থাৎ 3 × 20 = 60। তাহলে প্রথম বছর 60 টাকা হলে দ্বিতীয় বছরও 60 টাকা হবে। 60 টাকার আবার একই রকমভাবে এইভাবে বের করো, তাহলে 20 দিয়ে 60 কাটবে 3, ওপরে 3-এর সাথে 9 হবে। তাহলে এই যে এই 9টা পেলাম, এই 9টা কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। কিন্তু এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত বলা আছে? 337.5 বলা আছে। তাহলে 9 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি কত? 9 ইউনিটের ভ্যালু হচ্ছে, মানে এইটা আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, আর এখানে বলা আছে 337.5। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 337.5। 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে তলায় 9 চলে আসবে, তলায় 9 চলে আসবে। আর এই দশমিকটা উঠিয়ে তলায় একটা শূন্য বসিয়ে দাও। আর এই আমাদের অর্থ রাশি চেয়েছে, মানে প্রিন্সিপাল চেয়েছে। এই 400টা আমরা ধরেছি, এই 400টা তো অ্যাকচুয়াল প্রিন্সিপাল নয়, এটা আমরা একটা ধরেছি। তাহলে এখানে এই 400 ইউনিটের ভ্যালু বের করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা 0 0 কেটে দাও, তাহলে 9 দিয়ে কাটা দিলে কত হবে? 9 দিয়ে 3 9 27, 7 9 63, 5 9 45। আর এটাকে যদি 4 দিয়ে 375কে 40 দিয়ে গুণ করি, তাহলে শেষে তো একটা 0, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 7 28, 2 30, 0 হাতে থাকলো 3, 3 4 12, 3 হচ্ছে 15,000 টাকা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। এবিসির মধ্যে 70,000 টাকা এমনভাবে ভাগ করা হলো, এ বি পাচ্ছে 2:3, বিসি পাচ্ছে 4:5, এর ভাগের পরিমাণ নির্ণয় করো। তাহলে এ অনুপাত বি কত বলা আছে? 2:3 বলা আছে, আর বি অনুপাত সি বলা আছে 4:5। তাহলে এ বি সি এর আমাদের অনুপাতটা বের করতে হবে। তাহলে 4 দুগুণে 8 হলো, তাহলে মানে প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পেয়ে যাব, কোনাকুনি গুণ করলে
মাঝেরটা পেয়ে যাবো, আর 3 5 15, এটা পেয়ে গেলাম শেষেরটা। তাহলে এটা পেয়ে গেলাম এ, এটা পেয়ে গেলাম বি, এটা পেয়ে গেলাম সি। টোটাল কত হচ্ছে 8 12 20 আর এদিকে 30 35, টোটাল যোগ করে আমরা এখানে টাকাটা পেলাম কত 35 ইউনিট টাকা। কিন্তু এখানে বলা আছে 70,000 টাকা 3 জনের মধ্যে ভাগ করতে হবে, আর এখানে আছে 35 ইউনিট পেলাম। তাহলে 35 ইউনিটের ভ্যালু কত 70,000। 1 ইউনিটের ভ্যালু কত 35 দুগুণে 70 অর্থাৎ 2000। তাহলে এখানে আমাদের এই এ এর ভাগের পরিমাণ চেয়েছে, আর এ এর ভাগের পরিমাণ হচ্ছে 8 ইউনিট। ঠিক আছে, এ এর ভাগের পরিমাণ কত 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত 8 দুগুণে 16,000 টাকা। সুরেশ 36% লোকসানে একটি ঘড়ি বিক্রি করে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? 36% লোকসান অর্থাৎ 36% লস। পার্সেন্ট উঠে কি হয়, পার্সেন্ট উঠে তলায় 100 হয়। 4 দিয়ে কাটো 4 9 36, 4 দিয়ে কাটো 4 25 100, 9/25 লস। লস বা লাভ যাই বলা থাকুক, নিচেরটা সবসময় আমাদের ক্রয় মূল্য হবে। ঠিক আছে, 25 টাকায় কিনেছে, 9 টাকা সে লস করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 25 টাকায় কিনে 9 টাকা লস করেছে, মানে তার বিক্রয় মূল্য হবে নিশ্চয়ই 16 টাকায়। তাহলে 25:16, এটা হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। 2 to the power 4 into 3 to the power 3 এভাবে আছে যে সংখ্যাগুলো, এদের লঘিষ্ঠ, ঠিক আছে, লসাগু বের করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। এবার এখানে বলে রাখি, লঘিষ্ঠ যখন বের করতে বলবে, পাওয়ারে যেটা বড় থাকবে সেটা আমরা লিখব। ঠিক আছে, লঘিষ্ঠ বলা থাকলে এরকম পাওয়ারে যেটা বড় থাকবে সেটা আমরা লিখব, আর গরিষ্ঠ বললে ছোট। কীরকম দেখো, যে প্রথম সংখ্যাটা কত বলা আছে 2 to the power 4 গণিত হচ্ছে 3 to the power 3। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটা কি বলা আছে, দ্বিতীয় সংখ্যাটা বলা আছে 2 to the power 5 into 3 to the power 3 স্কোয়ার। অ্যান্ড লাস্টের যে সংখ্যাটা বলা আছে সেটা বলা আছে 2 to the power 5 into 3 to the power 6। তিনটে সংখ্যা বলা আছে। লঘিষ্ঠ সংখ্যা দেখো, এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে রাখি, যদি লসাগু বের করতে বলে, যদি 2 এর পাওয়ারে আমি লিখলাম একটা 2 আর একটা লিখলাম 2 এর পাওয়ারে 4। ঠিক আছে, 2 এর পাওয়ারে 4, দুটো সংখ্যা লিখলাম। দেখো 2 এর পাওয়ারে 3 লিখি, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা লিখলেই তো হলো। তাহলে 2 এর পাওয়ারে 3 লিখলাম। 2 এর স্কোয়ার যদি করো তোমার কত হবে, 2 এর স্কোয়ার হবে 4, এটা তো জানো, আর 2 এর কিউব হবে 8। তাহলে দেখো এখানে যদি লসাগু তোমাকে বের করতে বলতো, যেটা বড় সংখ্যা তুমি সেটাই নিতে, মানে এখানে 4 আর 8 এর লসাগু কত 8, মানে এই বড় সংখ্যাটাই আমাদের লসাগু হচ্ছে। তাহলে এখানে লসাগু যখন বের করতে বলেছে, তাহলে এখানে বড় সংখ্যা প্রতিটার মধ্যে কমন কি আছে দেখো, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 5। তাহলে এখানে 2 to the power 5 এটাই বড়, যেমন এখানে দেখো 2 to the power 3 ছিল, এটা বড় ছিল, সুতরাং এটা আমাদের লসাগু। ঠিক একই রকমভাবে 2 to the power 5 এটা হয়ে যাবে একটা গণিত, 3 to the power 3, 3 to the power 2 আর 3 to the power 6। তাহলে এখানে 3 to the power 6 এটা হয়ে যাবে সব থেকে বড়টা, তাহলে এই দুটো হয়ে যাবে আমাদের লসাগু, অপশান ডি। এখানে যদি গসাগু বলতো, অর্থাৎ HCF বলতো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বলতো, তাহলে কি হতো, তাহলে এই ছোটোটা আমরা লিখতাম। ঠিক আছে, এই দেখো এই 4 আর 8 এর গসাগু কত 4 হয়, তাহলে এখানে ছোটোটা লিখতাম। তাহলে এখানে আমাদের হয়ে যেত কত, এখানে প্রথমে হতো 2 to the power 4 আর এটা হতো 2 to the power 3 to the power 2। যদি গসাগু বের করতে বলতো, তাহলে এখানে হতো প্রথমে 2 to the power 4, এটাই তো সব থেকে ছোটো, আর একটা এই 3 to the power 3 স্কোয়ার, এই দুটো কিন্তু আমাদের গসাগু হতো। এটা কিন্তু একটু মাথায় রাখবে। একটি পণ্যের মুদ্রিত মূল্য, এখানে মুদ্রিত মূল্য মানে কি, মার্কেট প্রাইস, যে প্রাইসটা লেখা থাকে, মানে কোনো একটা দ্রব্যের ওপর যে প্রাইসটা লেখা থাকে সেটা হচ্ছে মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য বলা আছে 640 টাকা, প্রদত্ত ছাড় বলা আছে এত শতাংশ, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? আমাদের এই ছাড়টা নিয়েই কিন্তু কাজটা করা হয়, মানে কাজটা করতে হয়। 337.5 আছে, তাহলে 10 উঠিয়ে তলায় এই 10 বসালাম, আর পার্সেন্টেজ উঠে তলায় 100 বসলো। ক্লিয়ার? 5 দিয়ে কাটা দাও 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটা দাও 5 2 10, 25 দিয়ে কাটা দাও 3 25 75, 25 দিয়ে 4, তাহলে 3/8। এবার এখানে এটা আমাদের যখন ছাড় বলা আছে, এটা তো আমাদের ছাড় বলা আছে, ঠিক আছে। ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা কি হয়, নিচেরটা মার্কেট প্রাইস হয়ে যায়।
ঠিক আছে। যদি প্রফিট বা লস বলা থাকতো নিচেরটা ক্রয় মূল্য হতো, আর ডিসকাউন্ট বললে সেটা আমাদের মার্কেট প্রাইস বলা হতো। 8 টাকা মার্কেট প্রাইস, ঠিক আছে, 8 টাকা মার্কেট প্রাইস। আর বিক্রয় মূল্য কত হবে? 8 টাকায় লেখা আছে, 3 টাকা সে ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? 5 টাকা। এবার এখানে আমাদের এই মার্কেট প্রাইস কত বলা আছে? 640, যেটা প্রথমেই আমরা পেয়েছি যে 640, ঠিক আছে। কিন্তু এখানে পেলাম আমরা কত? 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 640। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8 8 64, অর্থাৎ 80। তাহলে এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করে নাও। তাহলে 5 8 40, অর্থাৎ 400, যেটা তোমাদের অপশান সিতে আছে। একটি খেলনার প্রকৃত মূল্য $25, তবে এটি 30% ছাড়ে বিক্রি হয়, তবে বিক্রয় মূল্য কত? প্রকৃত মূল্য এখানে $25 বলাই আছে। এবার এটার কি করেছে? 30% ছাড় দিয়েছে। তাহলে 30% যদি ছাড় দেয় তাহলে 70/100 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে 25 দিয়ে কাটা দাও, 25 দিয়ে 25 4 100, 2 দিয়ে কাটা দাও 35, আর 2 দিয়ে কাটা দাও 2, তাহলে 35/2 বা 17.5, এটাই আমাদের রাইট অ্যান্সার। বার্ষিক 7% সরল সুদের হারে কত মূলধন বিনিয়োগ করলে প্রতি মাসে 350 টাকা সুদ পাওয়া যাবে? এখানে এবার দেখো প্রতি মাসে বলা আছে, আর এখানে বার্ষিক বলা আছে, মানে বছরে। সুদের হার সবসময় কি হয়? বছরে। এবার এখানে প্রতি মাসে বলা আছে, মাসটাকে আমরা কি করব? বছর করে নেব। মানে এক মাসে যে সুদ সেটা বলা আছে কত? 350 টাকা সুদ বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে 12 মাসে কত টাকা সুদ সেটা বের করে নাও। তাহলে এক মাসে যদি 350 টাকা সুদ হয়, তাহলে 12 মাসে কত হবে? তাহলে 350 গুণিত 12, এটা হচ্ছে তার সুদ। এবার এখানে আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি? সরল সুদের যে ফর্মুলা, যে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। তাহলে এখানে 12 মাসের ইন্টারেস্টটা আমরা লিখব। এখানে 12 মাসের ইন্টারেস্ট কত আছে? 350 গুণিত 12। তাহলে এখানে আমরা লিখলাম যে 350 গুণিত 12, এটা হচ্ছে ইন্টারেস্ট। আমরা পুরোপুরি গুণটা করব না, গুণ করে আবার এখানে কাটাকুটি করতে হবে। নিচে রেট ইন্টু টাইম, রেট বলা আছে কত? 7% বলা আছে। আর টাইম দেখো, এবার টাইম এটা আমরা কত? 12 মাসের বের করলাম, ঠিক আছে। এটা কত? আমরা 12 মাসের বের করলাম। 12 মাস মানে কত? 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে এখানে আমরা টাইমটা কত লিখব? 1 বছর লিখব। ক্লিয়ার? 7 দিয়ে কাটা দাও, 5 7 35, অর্থাৎ এদিকে কাটাকুটি করে কত পেলাম? 50। তাহলে 5 12 60, তাহলে এদিকে 600 আর এদিকে দুটো শূন্য, অর্থাৎ 60,000 টাকা। এটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি গাড়ি একই সময়ে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে যাত্রা করে, বিপরীত দিকে। এবার একটি গাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা, অন্যটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? যদি বিপরীত দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হয়? যোগ হয়, ঠিক আছে। একই দিকে গেলে রিলেটিভ স্পিড কী হয়? বিয়োগ হয়। তাহলে এখানে বিপরীত দিকে বলা আছে, তাহলে এই রিলেটিভ স্পিডটা যোগ হবে। তাহলে বিপরীতে বলা আছে মানে যোগ হবে। তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে রিলেটিভ স্পিডটাকে যোগ করে দাও। তাহলে একটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস আর একটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা সমান কত? রিলেটিভ স্পিডটা 90 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। আর টাইম বলা আছে কত? 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব। তাহলে এখানে টাইমটা বলা আছে কত? 5 ঘন্টা। এখান থেকে আমাদের কী বের করতে হবে? দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। স্পিড ইন্টু টাইম, যে স্পিড কত আছে? 90 ইন্টু টাইম কত বলা আছে? 5, তাহলে 5 9 45, 450 কিলোমিটার। এটাই হয়ে যাবে আমাদের কি? সঠিক অ্যান্সার। 4 ঘন্টা 6 8 9 10 সেকেন্ডের ব্যবধানে বাজে। ব্যবধান যদি বলা থাকে তখন কি হয়? আমাদের লসাগু করতে হয়। মানে ব্যবধান বা পার্থক্য বলা থাকলে লসাগু, আর সমান ভাগে ভাগ বলা থাকলে গসাগু। সবকটি ঘন্টা একসাথে বাজার কত মিনিট পরে সেগুলি আবার একসাথে বাজবে? প্রথমে কি করতে হবে? 6 8 9 আর 10-এর যে লসাগু আমাদের বের করতে হবে। তাহলে লসাগু কত? এলসিএম। তাহলে 6 8 9-এর যে লসাগু সেটা হবে আমাদের কত? 36 360, 8 দিয়ে যাবে 4 8 32 আর 5 8 40, হ্যাঁ 360। এর বোধহয় ফার্স্ট শিফটেও এরকম একটা লসাগু ছিল, তাই মনে আছে, ঠিক আছে 360।
এবার এটা সেকেন্ড আছে, সেকেন্ড দেওয়া আছে মানে কত, এখানে আমরা সেকেন্ড লিখব, মিনিট বলা থাকলে মিনিট লিখতাম। এবার দেখো এখানে ঘন্টাগুলি আবার কত মিনিট পরে আবার একসাথে বাজবে, কত মিনিট অর্থাৎ মিনিটে চেয়েছে, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, সুতরাং আমরা 60 দিয়ে যদি ভাগ করে দিই সেটা আমরা মিনিটে পেয়ে যাব। তাহলে 6 6 36 অর্থাৎ 6 মিনিট পেয়ে গেলাম, মানে 6 মিনিট পর আবার একবার, মানে 6 মিনিট পর তারা আবার একবার করে বাজবে, ঠিক আছে, আবার একবার করে মানে একসাথে বাজবে 6 মিনিট পর পর। তাহলে এখানে আমাদের আর কোনো কোশ্চেন চাইনি, তাহলে কত মিনিট পর সেগুলি আবার একসাথে বাজবে, তাহলে 6 মিনিট পরে আবার একসাথে বাজবে, তাহলে আমাদের অপশান 4। কোশ্চেন 17, 58⁻29কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে এই পাওয়ার যেটা থাকে সেই পাওয়ারকে যে এই পাওয়ারে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা কি করি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে। এবার 29কে যদি 4 দিয়ে ভাগ করি, যেটা ভাগশেষ থাকবে সেটা লিখবো, 4 সাথে 28, তাহলে এই ভাগশেষ কত 1, তাহলে 58⁻1, মানে 58⁻1 মানেই সেটা আমাদের 58। এবার যদি এখানে আমাদের 58 যদি আমাদের এখানে 28 থাকতো, তাহলে আমরা কি করতাম 4 দিয়ে ভাগ করে 4 সাথে 28 হতো, ভাগশেষ থাকতো না, সুতরাং 58⁻0 করতাম, এটা হতো না, ঠিক আছে। যখন দেখবে ভাগশেষ মিলে গেছে, মানে এই পুরোপুরি ভাগটা মিলে গেছে, মিলে গেলে আমরা কি করব, শূন্য লিখব না, এই 4 দিয়ে যেটা ভাগ করেছিলাম পাওয়ারে সেটা আমরা 4 লিখব, ঠিক আছে। এই কনসেপ্টটা তোমরা একটু জেনে রাখবে। তাহলে এখানে আমাদের ভাগশেষ যেহেতু মিলেনি, ভাগটা পুরো মিলেনি, ভাগশেষ আছে 1, তাহলে 1 লিখলাম, তাহলে 58 হলো। এবার সেটাকে কি করতে হবে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 5 11 55, আমাদের ভাগশেষ চেয়েছে, তাহলে 5 11 55 হলো, আর এখানে ছিল 58, তাহলে 58 থেকে 55 যদি মাইনাস করি তাহলে কত হবে 3 থাকবে ভাগশেষ। 2022-এ টাউন এর জনসংখ্যা ছিল 62,500, টাউন এর 1 বছর পরে টাউন এর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 75,000, তাহলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত। সিম্পল অঙ্ক, তাহলে 62,500 ছিল, 1 বছর পর কত হলো 75,000 হলো। প্রথমে এক কাজ করো, 2 শূন্য কাটা দাও, 25 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দিলে 5 125, 625 হয়, 25 দিয়ে কাটা দাও, 5 দিয়ে তো কাটছি, 5 15 75, এদিকে 150 হলো, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে হচ্ছে 30, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30, প্রথমে 5 ছিল এখন 6 হলো, কত বৃদ্ধি পেয়েছে 1 বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে 5-এর মধ্যে, পার্সেন্টেজ বের করো, 100 দিয়ে গুণ করো, অর্থাৎ 5 20 100 সমান হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। অমন 28 দিনে একটি কাজ শেষ করতে পারে, সে 8 দিনে সমগ্র কাজের কত অংশ করতে পারবে। তাহলে 8 দিনে সে সমগ্র কাজের কত অংশ করতে পারবে, টোটাল ছিল 28 দিন, তার মধ্যে সে 8 দিন কাজ করেছে, তাহলে এখানে 4 7 28, 4 দিয়ে কাটা দাও, 4 2 8, 4 7 28, 2/7 অংশ। সিম্পল অঙ্ক, যে কাজের কত অংশ করতে পারবে, তাহলে এখানে টোটাল ওয়ার্কটা নিচে লিখবো সবসময়, তার মধ্যে কতটা কাজ করেছে সেটা উপরে লিখবো, কাটাকুটি করে কত এলো, এত অংশ এলো, অর্থাৎ 2/7 অংশ। 5টি সংখ্যার গড় 36, প্রথম দুটি সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার গড়ের 1.5 গুণ হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম দুটি সংখ্যা অর্থাৎ এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, প্রথম দুটি সংখ্যা হলো, শেষ 3টি সংখ্যা কত, তাহলে এখানে 3 + 4 + 5, এই শেষ 3টে সংখ্যা হলো। এবার প্রথম দুটো সংখ্যার গড় ধরলাম x, ঠিক আছে, অ্যাভারেজ হচ্ছে x, আর এটার অ্যাভারেজ কত ধরলাম y। তাহলে এবার কি বলা আছে, প্রথম দুটি সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার গড়ের 1.5 গুণ, তাহলে x = y এর 1.5 গুণ, তাহলে এখানে গণিত 1.5 করে দাও, দশমিক উঠালে তলায় 10 দিয়ে ভাগ করলাম, দশমিক উঠাতে 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, তাহলে এদিকে হচ্ছে কত 2x = হচ্ছে কত 3y। এবার এটা আমরা রাখছি। এবার দেখো, এবার এখানে দেখো যে টোটাল 5টি সংখ্যার গড় 36 বলা আছে, তাহলে এখানে টোটাল দুটি সংখ্যার গড় বলা আছে x, তাহলে মোট সংখ্যা কত হবে, অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাই। তাহলে দুটো সংখ্যা আছে, একটা আর দুটো, তাহলে এখানে 2x হবে টোটাল, আর এদিকে টোটাল কত হবে, এদিকে 3টা আছে, তাহলে এখানে 3y, এটা হবে টোটাল, ঠিক আছে। তাহলে এবার দেখো যে 2x + 3y, ঠিক আছে, 2x + 3y, মানে এইখানে
5টি সংখ্যার, এখানে দেখো 5টি সংখ্যার গড় বলা আছে 36, তাহলে মোট কত হবে? তাহলে মোট মানে তো এই টোটালটা 2x + 3 হয়, তাহলে 2x + 3 হয়, এটা হচ্ছে মোট, যে 5টি সংখ্যার মোট নাম্বার হচ্ছে 2x + 3 হয়, এটা ইকুয়াল টু কত? তাহলে এখানে 36 × 5, এটা হবে মোট। যদি গড় বলা থাকে, গড়ের সাথে সংখ্যা গুণ করলে আমরা মোট পেয়ে যাব। এবার আমাদের কোশ্চেনে চেয়েছে প্রথম দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত? আমাদের এটা হচ্ছে 2x, x। আমরা x এর মানটা রাখবো, কারণ প্রথম দুটি সংখ্যার আমরা x রেখেছি, তাহলে x এর মানটা রাখবো, y এর মানটা উঠিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা এর পরের স্টেপটা করি, তাহলে y এর ভ্যালুটা বের করি, তাহলে কি হবে? 2x, এই 3টা তলায় চলে আসবে, y এর ভ্যালু এটা হয়ে গেল। এবার এখানে y এর জায়গায় y এর মানটা পুট করো, তাহলে y এর জায়গায় y এর মানটা যদি পুট করি তাহলে কত হবে? এদিকে হবে 2x + 3y, y এর ভ্যালু হচ্ছে 2x/3, এটা ইকুয়াল টু হচ্ছে 36কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 × 30, 3 × 5 = 15, 180। এই 3 কাটা গেল, তাহলে 2x আর 2x কত হবে? 4x হবে, তাহলে 4x = 180, তাহলে x = হচ্ছে কত? 45। অঙ্কটা বুঝতে না পারলে আবার ব্যাক থেকে একটু গুটিয়ে দেখবে বুঝে যাবে। x এর ভ্যালু 35 পেয়ে গেলাম, 45। দুটি সংখ্যার যোগফল কত? তাহলে এখানে এই x আমরা অ্যাভারেজ x ধরেছিলাম, তাহলে এখানে অ্যাভারেজটা পেয়ে গেলাম আমরা কত? 45। এবার এখানে আমাদের যোগফল চেয়েছে, তাহলে এখানে এই মানে এই টোটাল নাম্বারটা চেয়েছে, তাহলে এই টোটাল নম্বর কত? 2x, তাহলে 2 × x এর ভ্যালু কত? 45, তাহলে এখানে 45 গুণ করব, তাহলে 45 × 2 = 90, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার, যেটা অপশান 4-এ আছে। ঠিক আছে, তো এটাই আমাদের 20টা কোশ্চেন ছিল। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।